হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সে সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 26-27 নিয়ে আলোচনা করবে। এখানে হিস্ট্রি সাজেশন, ফিফথ পেপারের সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে আমাদের থাকবে 18 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রথমেই রয়েছে যে প্রাক বিপ্লব ফ্রান্সের অভিজাত শ্রেণী সম্পর্কে সংক্ষেপে টিকা উল্লেখ করো, অথবা প্রাক বিপ্লব ফ্রান্সের অভিজাত শ্রেণীর মধ্যে কী কী স্তর ছিল আলোচনা করো। 2 হচ্ছে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার করো। এখানে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় এসেছে এবং বিগত বছরের প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই এই প্রশ্নের সাজেশনটি তৈরি করা হয়েছে। ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব আখ্যায়িত করা কতটা যুক্তিসঙ্গত? প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক সংকট কিভাবে বিপ্লবকে ত্বরান্বিত করেছিল? 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমি এবং বৈশিষ্ট্য। বিসমার্কের পররাষ্ট্রনীতিকে আগ্রাসী কেন বলা হয়? ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা আলোচনা। ইউরোপের জাতীয়তাবাদের উত্থান কিভাবে সমাজের বা সামাজিক অবক্ষয়ের কারণ হিসেবে কাজ করেছিল? সাম্রাজ্যবাদের উন্মেষের প্রসঙ্গে লেনিন ও হবসনের ব্যাখ্যা কী ছিল? ভার্সাই সন্ধির উদ্দেশ্য ও সিদ্ধান্তগুলি আলোচনা করো। নেপোলিয়নের পতনে ইউরোপের যুদ্ধ ও মস্কো অভিযানের ভূমিকা উল্লেখ করো। ইউরোপের বিভিন্ন দেশে ফরাসিদের সামনে বলশেভিক বিপ্লবের আগমনে লেনিনের দ্বিতীয় রণকৌশল ব্যাখ্যা করো। যৌথ নিরাপত্তা ব্যবস্থা। এখানে প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসমার্কে 1871 খ্রিস্টাব্দের পর থেকে কিভাবে ফ্রান্সকে মিত্রহীন করেছিল আলোচনা করো। জার্মানির জাতীয়তাবাদের পটভূমি বিকাশ। জার্মানির ঐক্যবদ্ধ হওয়ার সময় থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত জার্মানির পররাষ্ট্রনীতি আলোচনা করো। 19 শতকের ইউরোপে গণতন্ত্র ধারণা প্রসারের ক্ষেত্রে বা বিষয় সম্পর্কে যা জানো লেখো। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক কারণসমূহ আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ আলোচনা করো। নেক্সট হচ্ছে 12 নম্বরের প্রশ্ন। তোমাদের 3টি থাকবে। এখানে উল্লেখ করা প্রত্যেকটা প্রশ্ন 12 নম্বরের জন্য। এগুলোও তোমাদের বিগত বছরের প্রশ্নগুলি থেকে বিশেষভাবে যেগুলো বারবার এসেছে সেগুলোকেই এখানে রাখা হয়েছে। এবং অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, কারণ 18 নম্বরের অনেক প্রশ্ন 12 নম্বরে এসে থাকে, আবার 12 নম্বরের কিছু প্রশ্ন 7 নম্বরের জন্য এসে থাকে। 12 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি তোমরা দেখে নাও। 1779 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের জন্য ফ্রান্সের পূর্ব রাজতন্ত্র কতখানি দায়ী ছিল? ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। ডাইরেক্টরি শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? এর সম্পর্কে বিস্তারিত লেখো। অথবা ডাইরেক্টরি শাসন নেপোলিয়নের ক্ষমতার উত্থানকে সহায়তা করেছিল কিনা আলোচনা করো। 1791 সালে সংবিধান প্রণীত নতুন ফরাসি সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে অভিজাত শ্রেণীর প্রতিক্রিয়া ও তার পরিণতি আলোচনা করো। আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই 2 বক্তব্যের প্রেক্ষিতে নেপোলিয়নের মূল্যায়ন করো। নেপোলিয়ন বার্নাপোর্টের অভ্যন্তরীণ সংস্কারসমূহ আলোচনা করো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এই ব্যবস্থা কি প্রকৃতই ইংল্যান্ডের পরবর্তী ফ্রান্সকে বেশি আঘাত করেছিল? ঐক্যবদ্ধ জার্মানিতে বিসমার্কের বৈদেশিক নীতি এবং এর বৈশিষ্ট্য ও ত্রুটি। জার্মানিতে শিল্পোন্নয়নের ক্ষেত্রে প্রধান ক্ষেত্রগুলি। শিল্পায়ন কিভাবে জার্মানির বিদেশি বা বৈদেশিক দিকে প্রভাবিত করেছিল? কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিদেশ নীতি, এই নীতি বিশ্বযুদ্ধ ঘটানোর জন্য কতটা দায়ী ছিল? শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম দেখা গিয়েছিল? এর বৈদেশিক উপাদান দ্বারা ব্যাখ্যা করো। ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর জীবনযাত্রা এবং ঐতিহাসিক বিতর্কের মূল বৈশিষ্ট্য। শিল্প বিপ্লব সম্পর্কে ফিলিস ডিনের মত 7 জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম বিশ্বযুদ্ধে কারা কেন জয়লাভ করেছিল? ইতালি ঐক্য আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি।
1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব এবং বলশেভিক বিপ্লব। ফেব্রুয়ারি বিপ্লব, টেনিস কোর্টের শপথ, জার্মানি ও রাশিয়ার শিল্পায়নের আলোচনা। এই ছিল তোমাদের 12 নম্বরের জন্য প্রশ্ন, যেগুলো তোমাদের অবশ্যই কিছু ক্ষেত্রে কিছু প্রশ্ন 18তেও আসে, আবার কিছু ক্ষেত্রে বেশিরভাগ, আবার কিছু প্রশ্ন 7 নম্বরের জন্য আসতে পারে। এরপরে আমরা 7 নম্বরের প্রশ্নগুলি দেখব। ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা, জার্মানিতে নাৎসি দলের উত্থানের বিশ্লেষণ, ধর্মডোর প্রতিক্রিয়া, 100 দিবসের রাজত্ব। শিল্প বিপ্লবের ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। ত্রিশক্তি চুক্তি, ত্রিশক্তি আঁতাত। ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্পর্কে বিপ্লবের প্রসঙ্গটি কতদূর সম্পর্কিত? জার্মানির ঐক্য প্রচেষ্টায় বিসমার্কের নীতি বা কৃতিত্ব আলোচনা। শাকুলেত কারা, প্রথম বিশ্বযুদ্ধে ফিশার তত্ত্ব আলোচনা। প্রথম বিশ্বযুদ্ধ কি অবধারিত ছিল? লোকার্ন চুক্তি ও প্যারিস চুক্তির মধ্যে কোনটি সফল হয়েছিল? সাম্রাজ্যবাদ সম্পর্কে বিসমার্কের নীতি। আপৎকালীন সাম্যবাদ বলতে কী বোঝো? নাৎসিবাদ বলতে কী বোঝো? শ্রমিক কল্যাণ সম্পর্কে বিসমার্কের নীতি। 14 দফা নীতি সম্পর্কে লেখো। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারণ। আর্নল্ড টোয়েনবি কীভাবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেন? ঐতিহাসিক ডাব্লিউ রোস্ট্র কীভাবে শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেন? ঠান্ডা বিপ্লব সম্পর্কে একটি সংক্ষেপে টিকা লেখো। সম্মিলিত জাতিপুঞ্জে বিশ্বশান্তি রক্ষার ক্ষেত্রে কতখানি সম্মেলন বা কতখানি সাফল্য অর্জন করেছিল? লোকার্ন চুক্তি। স্ট্যালিন কীভাবে সোভিয়েত রাশিয়াকে পুনর্গঠন করেন? ভার্সাই সন্ধি আলোচনা করো। মুসোলিনি কীভাবে ইতালিতে ক্ষমতায় আসে? লেনিনের নতুন অর্থনীতি বা এনইপি সম্পর্কে লেখো। সার্বিয়ার জাতীয়তাবাদ সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানি কি নিয়ন্ত্রণহীন অশ্ব বলা চলে কিনা আলোচনা করো। সংক্ষেপে টিকা লেখো। কোড নেপোলিয়ন। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলো আমরা এখানে 18, 12 এবং 7-এর জন্য উল্লেখ করলাম। এখান থেকে প্রচুর প্রশ্ন 18-র জন্য, যেমন 18-র ক্ষেত্রে প্রশ্নগুলো 12-র জন্য খুব ইম্পর্টেন্ট, এবং 12-র ক্ষেত্রে প্রশ্নগুলো কিছু ক্ষেত্রে 18-তে আসে এবং কিছু ক্ষেত্রে 7-এও আসে, এবং 7-এর প্রশ্ন অনেক সময় 12-তে আসে। অবশ্যই ভালো করে খুঁটিয়ে পড়বে।